নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। শিখছিলাম ন্যারেশন চেঞ্জ। আমরা জানি ন্যারেশন চেঞ্জ হচ্ছে ইংলিশ গ্রামারের একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। একদম ক্লাস 7 থেকে বলতে গেলে 12 পর্যন্ত প্রত্যেক ক্লাসে কিন্তু ন্যারেশন চেঞ্জ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবেতে কিন্তু ন্যারেশন চেঞ্জ থাকবেই। তাই আমাদের ন্যারেশন চেঞ্জটা খুব ডিটেলসে শিখতে হবে। আমরা অলরেডি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়ম, ইম্পারেটিভ সেন্টেন্স বা অপটেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভেরও ইয়েস নো কোশ্চেনের ন্যারেশন চেঞ্জের নিয়ম নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। সেখানে দেখিয়েছি ন্যারেশন চেঞ্জের নিয়মটা কি আছে বা এক্সাম্পল দিয়েও দেখিয়ে দিয়েছি কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্সের WH কোশ্চেনের ন্যারেশন চেঞ্জের নিয়ম নিয়ে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ অবধি দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখো, আমি অলরেডি আলোচনা করেছি আগের ভিডিওতে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে, ইয়েস নো কোশ্চেন কাকে বলে, WH কোশ্চেন কাকে বলে। তবু আমি একটি বলে দিচ্ছি, যেসব সেন্টেন্সের দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয়, জিজ্ঞাসা করা হয়, সেটাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, একটা হচ্ছে WH কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন কোনগুলো? যেসব প্রশ্নের উত্তর হবে আইদার ইয়েস অর নো, হয় হ্যাঁ হবে অথবা না হবে। যে ডিড ইউ সি দ্য গোস্ট, তুমি কি ভূতটা দেখেছিলে, হয় হ্যাঁ বা না। আর ইউ ওয়াচিং টিভি, তুমি কি টিভি দেখছো। ডু ইউ লাইক ম্যাঙ্গো, তুমি কি আম পছন্দ করো। দেখো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আইদার ইয়েস অর নো, হয় পছন্দ করি হ্যাঁ, আর যদি পছন্দ না করি না, পছন্দ করি না। আর WH কোশ্চেনটা কি? যেসব প্রশ্নগুলো শুরু হবে WH ওয়ার্ডগুলো দিয়ে তাদের বলা হবে WH কোশ্চেন। WH ওয়ার্ড কোনগুলো? না হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হুম, হুইচ, হুজ আর হাউ। হাউটা যদিও WH ওয়ার্ড দিয়ে শুরু নয়, তবুও কিন্তু হাউটাকেও WH ওয়ার্ডের মধ্যে ধরা হয়। তাহলে এই ওয়ার্ডগুলো দিয়ে যে প্রশ্নগুলো করা হয় সেগুলোকে বলা হয় WH কোশ্চেন। যেমন ধরো, হোয়ার ডু ইউ লিভ, কোথায় তুমি বাস করো। হাউ ডু ইউ গো টু স্কুল, কিভাবে তুমি বিদ্যালয়ে যাও। হোয়াই আর ইউ ক্রাইং, কেন তুমি কাঁদছো। আমি যে প্রশ্নগুলো করলাম দেখো WH ওয়ার্ডগুলো দিয়ে, একটারও কিন্তু অ্যান্সার হ্যাঁ বা না হবে না। তাহলে যেসব প্রশ্নগুলো শুরু হবে WH ওয়ার্ড দিয়ে তার একটারও কিন্তু অ্যান্সার ইয়েস অর নো হবে না। আর যেসব প্রশ্নগুলো WH ওয়ার্ড দিয়ে শুরু হবে না তার প্রতিটার উত্তর আইদার ইয়েস অর নো, হয় হ্যাঁ হবে অথবা না হবে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে WH কোশ্চেনের ন্যারেশন চেঞ্জ কিভাবে করব। আগের ভিডিওতে আমরা ইয়েস নো কোশ্চেনের ন্যারেশন চেঞ্জের নিয়ম নিয়ে আলোচনা করেছি। যারা দেখোনি লিঙ্ক দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিও। দেখো, WH কোশ্চেনের ন্যারেশন চেঞ্জের প্রথম নিয়ম ইয়েস নো কোশ্চেনের মতনই সেড বা সেড টু এর পরিবর্তে আস্কড হবে। এটা আমরা ইয়েস নো কোশ্চেনও দেখেছি, আস্কড বা এনকোয়ার্ড। আমি তোমাদের বলেছি তোমরা আস্কড লিখবে, কারণ এখানেতে স্পেলিং মিস্টেকের কোনো ভয় থাকবে না। এনকোয়ার্ড লিখতে গিয়ে হয়তো স্পেলিং মিস্টেক হয়ে যেতে পারে। দ্বিতীয় নিয়মটা দেখো, কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে WH ওয়ার্ডটা বসে যাবে। ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে কি হচ্ছিল, কম্পেয়ার করে পড়বে, তাহলে কিন্তু মনে থাকবে ভালো। ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে ইফ বা ওয়েদার বসছিল। আমি তোমাদের বলছিলাম তোমরা ইফ লিখবে, ওয়েদার স্পেলিংটা গন্ডগোল হতে পারে। এখানে কিন্তু নতুন কোনো ওয়ার্ড ব্যবহার হবে না কমা এবং কোটেশন উঠে গিয়ে। যেমন অ্যাডজেক্টিভের ক্ষেত্রে দ্যাট বসছিল, অপটেটিভের ক্ষেত্রে দ্যাট বসছিল, ইম্পারেটিভের ক্ষেত্রে রিপোর্টেড ভার্বের আগে টু যোগ হচ্ছিল, এবং ইন্টারোগেটিভেরও ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে আমরা ইফ বা ওয়েদার ইউজ করছিলাম। এখানে কি হবে, জাস্ট WH ওয়ার্ডটা, মানে যে ওয়ার্ডটা দিয়ে আমরা প্রশ্নটা করেছি সেই WH ওয়ার্ডটা বসে যাবে। মানে নতুন কোনো ওয়ার্ড আমাদেরকে ইউজ করতে হবে না যখন আমরা কমা এবং ইনভার্টেড কমা অমিট করব, তুলব। তারপরে দেখো রিপোর্টেড সাবজেক্ট, এটা আবার ইয়েস নো কোশ্চেনের মতনই। রিপোর্টেড সাবজেক্টটা রিপোর্টেড ভার্বের আগে চলে আসবে, যেমনটা আমরা ইয়েস নো কোশ্চেনে করেছিলাম যে রিপোর্টেড ভার্বের আগেতে রিপোর্টেড সাবজেক্টটাকে নিয়ে আসতে হবে। যে রিপোর্টেড যে সাহায্যকারী ভার্বটা প্রশ্ন করার জন্য ইউজ করা থাকবে তার আগে আমরা নিয়ে চলে আসবো রিপোর্টেড সাবজেক্টটাকে। আর 4 নম্বরে দেখো, রিপোর্টেড ভার্বের পরিবর্তন অ্যাজার্টিভের মতো। মানে অ্যাজার্টিভ সেন্টেন্সের রিপোর্টেড ভার্বের পরিবর্তনের যে নিয়ম ছিল সেটা আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। ওটা মেন। আমি বলেছি কোনো স্টুডেন্ট যদি ন্যারেশন চেঞ্জ করে তার ভুল হবার সব থেকে সম্ভাবনা বেশি থাকে এই রিপোর্টেড ভার্বের পরিবর্তনের জায়গাটা। এই জায়গাটা যদি কেউ ঠিক করতে পারে তার কিন্তু ন্যারেশন চেঞ্জে বাকি জায়গাটা খুবই সহজ। মানে বাকি যে পরিবর্তন সেগুলো খুবই ইজি। ভুল মেনলি হয় একটা স্টুডেন্টের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে রিপোর্টেড ভার্বের পরিবর্তনের। এই পরিবর্তনের নিয়মটা তোমরা খুব ভালো করে দেখবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ভিডিওটা আমি আপলোড করেছি সেখানে ডিটেলসে দেখিয়েছি নিয়মটা কখন ইউজ করা হবে,
নিয়মটা ব্যবহারে কি কি ক্রাইটেরিয়া আছে, কোন ক্ষেত্রে ব্যবহার হবে না, আর ব্যবহার হলে কি কি পরিবর্তন হবে, সেটা কিন্তু আমি অ্যাজার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়মের ভিডিওতে দেখিয়েছি। আর শেষে কি হবে, ফুল স্টপ বসবে। কেন ফুল স্টপ বসবে বলো তো? যেহেতু আমরা দেখো রিপোর্টেড ভার্বের আগে রিপোর্টেড সাবজেক্টটাকে আগিয়ে দিচ্ছি, তাই শেষে কিন্তু অবশ্যই ফুল স্টপ ফর্ম হবে। অনেকে ন্যারেশন চেঞ্জটা ঠিক করে শেষে সেই ইন্টারোগেশন মার্কই রেখে দেয়। এই ভুলটা যেন না হয়। ওটাতে স্যার যদি মনে করেন, স্যার তোমার কিন্তু হাফ নম্বর কেটে দিতে পারেন বা ফুল নম্বরও কাটতে পারেন। কারণ মনে রাখবেন, ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে যাই চিহ্ন থাকুক শেষকালে কিন্তু সেটা ফুল স্টপ হবে। আবার ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু প্রশ্নবোধক বাক্যের শেষে যখন আমরা ভয়েস চেঞ্জ করবো অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যে চিহ্ন থাকবে সেটাই থেকে যাবে, মানে ইন্টারোগেশন মার্কটাই থেকে যাবে। এক্ষেত্রে সেটা হবে না, শেষে সব ফুল স্টপ বসবে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে। এরপরে দেখো, আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি কিভাবে ডব্লিউএইচ কোশ্চেনে তোমরা ন্যারেশন চেঞ্জ করবে খুব সহজেই এই নিয়মগুলোকে ফলো করে। দেখো, আমি এখানে 4টে এক্সাম্পল দিয়েছি। প্রথম বাক্যটা কি আছে দেখো, দ্য ওল্ড ম্যান সেড টু দ্য বয়, হোয়ার ডু ইউ লিভ? যে বৃদ্ধ মানুষটা বালকটাকে জিজ্ঞাসা করলো, তুমি কোথায় বাস করো? দেখো, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, কারণ আমরা আজকে শিখছি ডব্লিউএইচ কোশ্চেন ন্যারেশন চেঞ্জ। তাহলে উত্তরটা কি হবে দেখো, দ্য ওল্ড ম্যান সেড টুর পরিবর্তে আস্কড দ্য বয়। দেখো, আমি কি বলেছিলাম, কোমা কোটেশন উঠে জাস্ট ডব্লিউএইচ ওয়ার্ডটা বসে যাবে, মানে হোয়ারটা বসে গেল। তার মানে অ্যাকচুয়ালি আমাদেরকে কোনো কিছু আনতে হলো না, যে ডব্লিউএইচ ওয়ার্ডটা ছিল প্রশ্ন করার জন্য ব্যবহার করা ছিল সেন্টেন্সের মধ্যে, সেটাকে ইউজ করলাম। তারপরে নিয়মে কি বলেছিলাম ভালো করে খেয়াল করো, রিপোর্টের সাবজেক্টটা, রিপোর্টের যে সাহায্যকারী ভার্বটা থাকবে তার আগে বসবে। তাহলে এখানেতে দ্য ওল্ড ম্যান বালকটাকে বলছে তুমি কোথায় বাস করো, বালকটাকে বলছে তুমি মানে কে, বালকটা মানে সে। এরপরে দেখো, ডু লিভ, তাহলে যেমনি ইউটা বসে গেল তেমনি ডু লিভ পাশাপাশি হয়ে গেল। দেখো, ডু লিভ মানে কি, ডু প্লাস ভার্ব মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ডিড প্লাস ভার্ব মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। মানে যখন আমাদের প্রশ্নতে এরকম ডু প্লাস ভার্ব থাকবে, আমরা যখন অ্যান্সারটা করব মেন ভার্বটার তখন কিন্তু প্রেজেন্ট ফর্ম ধরবো, আর যদি ডিড প্লাস ভার্ব দেওয়া থাকে মেন ভার্বটার পাস্ট ফর্ম ধরে অ্যান্সার করব। আর ডাজ থাকলেও তাই, ডু বা ডাজ প্লাস ভার্ব মানে হচ্ছে সেটা ভার্বের ওয়ান ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম, আর ডিড প্লাস ভার্ব থাকা মানে সেটা ভার্বের পাস্ট ফর্ম। তাহলে হোয়ার হি, এবার দেখো ডু লিভ মানে কি, তাহলে ডু প্লাস ভার্ব মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ধরবো, মানে লিভ ধরবো। এবারে V1 থাকলে কি হয়, রিপোর্টেড ভার্বের পরিবর্তনটা তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিডিওটা মাস্ট দেখবে। যখন V1 থাকবে সেটা পরিবর্তন হয়ে V2 হবে। তাহলে হোয়ার হি লিভড, এটা হলো অ্যান্সার। তাহলে উত্তরটা হলো দ্য ওল্ড ম্যান আস্কড দ্য বয় হোয়ার হি লিভড। শেষে অবশ্যই কিন্তু দেখো ফুল স্টপ দিয়েছি। পরেরটা দেখো, আই সেড টু হার হোয়াই আর ইউ ক্রাইং, আমি তাকে বললাম তুমি কাঁদছো কেন। দেখো, তাহলে আই আস্কড হার, ডব্লিউএইচ ওয়ার্ডটা বস করাবো, কমা ইনভার্টেড কমা তুলে হোয়াই। এরপরে দেখো, সাবজেক্টটাকে আগিয়ে আনবো সাহায্যকারী ভার্বটার। আমি তাকে বললাম, ফেমিনাইন জেন্ডার হার, তাহলে এখানেতে সি হবে, তুমিটা তুমি মানে কে, হার, অতএব এক্ষেত্রে সি হবে। তারপরে দেখো, আর ক্রাইং, অ্যামিজার থাকলে আমরা কি হয় জানি, পরিবর্তন শিখেছি, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে, অ্যামিজার থাকলে সেটা ওয়াজ ওয়ার হয়। সি এর পরে কি হবে, ওয়াজ। এটা খেয়াল করবে, অনেকে কিন্তু এটাকে আর এর পরিবর্তে ওয়ার করে দেয়, যে যেহেতু আর আছে অ্যামিজ থাকলে ওয়াজ আর আর থাকলে ওয়ার, এই কনসেপশনটাকে নিয়ে অনেকে এটাকে ওয়ার করে দেয়। কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কিন্তু ওয়ার বসে না, সেক্ষেত্রে ওয়াজ আমাদেরকে ইউজ করতে হবে। তারপরে যেমন আছে দেখো, মেন ভার্বটার পরিবর্তন হবে না, কারণ আমরা সাহায্যকারী ভার্বটা আরটার পরিবর্তন করে ওয়াজ করে দিয়েছি, তাই আর মেন ভার্বটার যেন কেউ পরিবর্তন করে দিও না। সাহায্যকারী ভার্ব থাকলে সাহায্যকারী ভার্বটার পরিবর্তন হবে, তখন মেন ভার্বটা অপরিবর্তিত বসবে, শেষে ফুল স্টপ। তাহলে উত্তরটা হলো আই আস্কড হার হোয়াই শি ওয়াজ ক্রাইং। 3 নম্বরে দেখো, টিনা সেড টু মিনা হোয়েন উইল ইউ গো টু স্কুল, টিনা মিনাকে জিজ্ঞাসা করছে কখন তুমি বিদ্যালয়ে যাবে। তাহলে এটা কি উত্তর হবে দেখো, টিনা আস্কড মিনা, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে হোয়েন। তারপরে দেখো, হোয়েনটার পরে আমরা সাবজেক্টটাকে আগাবো, টিনা মিনাকে বলছে তুমি, মানে মিনা মানে সে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের, এটা ফেমিনাইন ডিগ্রিটা হবে, কারণ হচ্ছে মিনা, সি হলো
তারপরে দেখো সাহায্যকারী ভার্ব উইল আছে এবং এখানে শেড আছে, মানে টেন্সের পরিবর্তন হবে। শ্যাল বা উইল থাকলে উড বসে। তারপরে দেখো গোটার কিন্তু আর কোনো পরিবর্তন হবে না, এটা খেয়াল রাখতে হবে। গো টু স্কুল, শেষে অবশ্যই ফুল স্টপ। তাহলে উত্তর হলো টিনা। তাহলে উত্তর হলো টিনা আস্কড মিনা হোয়েন সি উড গো টু স্কুল। তারপরে 4 নম্বরটা দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট হাউ ডিড ইউ গো টু স্কুল। টিচার বা শিক্ষক মহাশয় ছাত্রটিকে জিজ্ঞাসা করলো তুমি কিভাবে স্কুলে গিয়েছিলে। দেখো কি উত্তর হবে, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট। তাহলে হাউটা বসবে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে, যদিও এটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়নি, এইচ আর ডব্লিউ আলাদা আলাদা আছে, তবুও কিন্তু হাউটাকেও আমরা ডব্লিউএইচ ওয়ার্ড হিসাবে ইউজ করি বা ধরা হয়। তাহলে হাউ হলো। এরপরে দেখো খেয়াল করো, এখানেতে সাবজেক্টটা ডিড এর আগে আসবে। শিক্ষক মহাশয় ছাত্রটিকে বললেন তুমি, মানে ছাত্রটি। তুমি স্টুডেন্টটা যেহেতু কমন জেন্ডার, হি বা সি তুমি দুটোই লিখতে পারো, আমি হি লিখলাম। এরপরে দেখো যেমনি আমরা ইউটা লিখে ফেললাম, ডিড আর গো পাশাপাশি হয়ে গেল। ডিড গো মানে কি বলেছি, ডিড প্লাস ভার্ব মানে কি বলেছি, ভি2 ফর্ম। তাহলে ডিড প্লাস ভার্ব যখন ভি2 ফর্ম ধরবো, তার মানে এটাকে আমরা ওয়েন ধরবো, আর ডিডটা কিন্তু আর ইউজ হবে না। এটা প্রশ্ন করার জন্য এসেছিল সাহায্যকারী ভার্ব হিসাবে। তাহলে ওয়েন্ড ধরে আমরা পরিবর্তনটা করব। ভি2 থাকলে কি হয়, হ্যাড ভি3 হয়। তাহলে এখানে হবে হ্যাড গন, তারপরে যেমন আছে টু স্কুল, শেষে অবশ্যই ফুল স্টপ। তাহলে উত্তরটা হলো দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট হাউ হি হ্যাড গন টু স্কুল। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডব্লিউএইচ কোশ্চেনের নারেশন চেঞ্জের নিয়ম নিয়ে, এবং আমি তোমাদের বেশ কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডব্লিউএইচ কোশ্চেনের নারেশন চেঞ্জ করতে হয়। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আমি নারেশন চেঞ্জের উপর অলরেডি যে ভিডিওগুলো আপলোড করেছি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এছাড়াও গ্রামারের আরও যেসব ভিডিও আপলোড করেছি সবের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়েছি, বা তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়েও দেখতে পারো। ভালো থেকো সবাই, ধন্যবাদ। পরের ভিডিওতে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের নারেশন চেঞ্জের নিয়ম নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই যারা চ্যানেলটা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থেকো সবাই, ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।